ভিউয়ার্স, আজকে কিন্তু গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনারা যারা ঝিঙে চাষ করতেছেন বা করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। কেননা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ঝিঙে চাষ করতে হয়। আজকে কিন্তু আমি ঝিঙের বীজ লাগানো থেকে শুরু করে ঝিঙে ধরা পর্যন্ত সম্পূর্ণ পদ্ধতিটা দেখাবো। তার সাথে সাথে আরো দেখাবো ঝিঙে গাছ লাগিয়ে দেওয়ার পর কি কি পরিচর্যা করবে ঝিঙের বাম্পার ফলন পাবেন। তবে চলুন ভিউয়ার্স, মূল ভিডিওতে চলে যাই আর দেখে নেই যে কিভাবে ঝিঙে চাষ করতে হয়। ঝিঙে চাষ করার জন্য আমি একটি মাদা তৈরি করে নিব। আর এই মাদাটা তৈরি করার জন্য কিন্তু আমি সর্বপ্রথমেই একটি গর্ত করে নিয়েছি। এই গর্তের দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা হচ্ছে 12x12 ইঞ্চি। আপনারা চাইবে কিন্তু এর থেকে বড় করে অথবা ছোট করেও গর্তটা করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, এখন আমি এই গর্তের মধ্যে কিছু পরিমাণ শুকনো গোবর সার দিয়ে দিব। আর এই শুকনো গোবর সারটা দেওয়ার পর কিছু পরিমাণ মাটি দিয়ে খুব ভালো করে মিশিয়ে তারপর আমি একটি মাদা তৈরি করে নিব। আমি কিন্তু গর্ত করার পর যে মাটিটা উপরে রেখে দিয়েছিলাম সেই মাটি আর কিছু পরিমাণ শুকনো গোবর সার দিয়ে খুব সুন্দর করে একটি মাদা তৈরি করে নিলাম। আপনারা চাইবে কিন্তু এই মাদাটা জমি থেকে 2 থেকে 3 ইঞ্চি পরিমাণ উঁচু করতে পারেন। এতে করে পরবর্তীতে যদি বৃষ্টি হয় তাহলে বৃষ্টির পানি কিন্তু এই মাদার মধ্যে আর জমে থাকবে না বা আটকে যাবে না। তাই অবশ্যই আপনারা চাইবে 2 থেকে 3 ইঞ্চি পরিমাণ উঁচু রাখতে পারবেন। এখন আমি কিছু পরিমাণ ঝিঙের বীজ এই মাদার মধ্যে লাগিয়ে দিব। তো ফের দেখুন আমার এই বীজগুলো কিন্তু আমি বাজার থেকে ক্রয় করে এনেছি। আপনারা কিন্তু এই বীজগুলো মাদার মধ্যে লাগিয়ে দেওয়ার আগে অবশ্যই 12 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন। এতে করে কিন্তু খুব সহজেই এই বীজগুলো অঙ্কুরোদ্গম হবে। তো ফের দেখুন আমি কিভাবে এই বীজগুলো লাগিয়ে দিচ্ছি। আমি মাটির 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ নিচে কিন্তু এই বীজগুলো পুঁতে দিব। আমি আশা করি কয়েকদিনের ভিতরে কিন্তু এই বীজগুলো থেকে চারা গজিয়ে যাবে। তো ভিউয়ার্স, আমি কিন্তু নিয়মিতই এই বীজগুলোর মধ্যে অর্থাৎ এই মাদার মধ্যে পানি দিব। তো আমি ফিরে আসছি আরো কিছুদিন পর যখন আমার বীজগুলো থেকে চারা গজিয়ে যাবে। ভিউয়ার্স, আমি আবারও ফিরে এলাম কিছুদিন পর। তো দেখুন ভিউয়ার্স, আমি যে ঝিঙের বীজগুলো লাগিয়ে দিয়েছিলাম সেই বীজগুলো থেকে কত সুন্দর চারা গজিয়েছে। আমার চারাগুলো কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভালোভাবেই বৃদ্ধি হচ্ছে। ভিউয়ার্স, ঝিঙের বীজগুলো লাগিয়ে দেওয়ার পর কিন্তু আমি মাদার চারদিকের যে মাটিটা ছিল সেই মাটিটা আলগা করে নিয়েছি। আমি মাদা থেকে প্রায় 18 থেকে 20 ইঞ্চি দূরত্বের চারদিকের যে মাটিটা ছিল সেই মাটিটা কিন্তু আলগা করে নিয়েছি, যাতে করে ঝিঙে গাছের শিকড়গুলো খুব সহজে চারদিকে চলাচল করতে পারে। আর এই মাদার চারদিকের মাটিটা আলগা করে নেওয়ার ফলে কিন্তু আমি খুব সহজেই এই ঝিঙে গাছের মধ্যে সার দিয়ে দিতে পারবো। আর আমি কিন্তু এই ঝিঙে গাছগুলোর মধ্যে নিয়মিতই পানি দেই। তো ভিউয়ার্স, ফিরে আসছি আরো কিছুদিন পর। তো দেখুন ভিউয়ার্স, আমার ঝিঙে গাছগুলো কিন্তু অলরেডি ডোগা নিতেও শুরু করেছে। আমি আশা করি কিছুদিনের ভিতরে কিন্তু আমার এই গাছের মধ্যে ঝিঙেও ধরতে শুরু করবে। আমি মাদার প্রায় 12 থেকে 14 ইঞ্চি পরিমাণ সমদূরত্বে চারদিকের যে মাটিটা আলগা করে নিয়েছিলাম সেই মাটিটা প্রায় 4 ইঞ্চি পরিমাণ হাইডে সরিয়ে নিয়েছি। তো ভিউয়ার্স দেখুন, চারদিক থেকে মাটিটা সরিয়ে নেওয়ার পর আমি এই জায়গায় প্রায় 3 থেকে 4 কেজি পরিমাণ শুকনো গোবর সার দিয়ে দিয়েছি। আপনারা কিন্তু শুকনো গোবর সারটা জৈব সার হিসেবেও ব্যবহার করতে পারবেন। তো এখন আমি আরো কিছু পরিমাণ জৈব সার দিয়ে দিব। এই জৈব সারটা কিন্তু আমি বাজার থেকে ক্রয় করে এনেছি। এই জৈব সারের মধ্যে আছে পটাশিয়াম, ক্যালসিয়াম, নাইট্রোজেন, জিঙ্ক, আয়রন সহ গাছ বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পরিমাণ খাদ্য উপাদান। এই জৈব সারটা কিন্তু আপনারা বাজার থেকে 20 টাকা কেজি দরে ক্রয় করে আনতে পারবেন। একটা গাছের মধ্যে সর্বোচ্চ 200 থেকে 250 গ্রাম জৈব সার দিয়ে দিতে পারবেন। আর এই জৈব সারটা কিন্তু 15 দিন অন্তর অন্তর গাছের মধ্যে দেওয়া যাবে। এখন আমি কিছু পরিমাণ জৈব সার দিয়ে দিলাম। তো ভিউয়ার্স, এই জৈব সারটা দিয়ে দেওয়ার পর এখন আমি মাটি দিয়ে এই জৈব সারগুলো ঢেকে দিব। আমি এখন কিছু পরিমাণ মাটি দিয়ে এই গোবর সার এবং জৈব সারগুলো ঢেকে দিব। তো ভিউয়ার্স, আমি ফিরে আসছি গোবর সারগুলো ঢেকে দেওয়ার পর। ভিউয়ার্স দেখুন, আমি খুব সুন্দরভাবে কিন্তু মাটি দিয়ে এই সারগুলো ঢেকে দিয়েছি। আমি আশা করি কিছুদিনের ভিতরে কিন্তু আমার এই গাছের মধ্যে ঝিঙেও ধরতে শুরু করবে। তো ভিউয়ার্স, আমি ফিরে আসছি আরো কিছুদিন পর যখন আমার গাছগুলো আরেকটু বড় হয়ে যাবে। ভিউয়ার্স, এই পর্যায়ে দেখুন ঝিঙে গাছগুলো কতটা বড় হয়েছে। এই ঝিঙে গাছগুলো কিন্তু ডোগা নিয়ে মাচার মধ্যে বাইতে শুরু করেছে। যখন ঝিঙে গাছগুলো ডোগা নিতে শুরু করবে তখন বাউনি দিয়ে কিন্তু আপনারা মাচার মধ্যে বাইয়ে দিবেন। আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী মাচাটা দিয়ে নিবেন। আপনারা চাইলে বাঁশ আর সুতলি দিয়ে কিন্তু মাচাটা দিতে পারবেন। তো ভিউয়ার্স দেখুন, এইদিকে কিন্তু কিছু পরিমাণ ঝিঙেও ধরতেছে। তো ভিউয়ার্স, এই গাছগুলোর মধ্যে কিন্তু এখন পর্যন্ত কোনো রকমের রোগবালাই আক্রমণ করেনি। তো ভিউয়ার্স, আমি ফিরে আসছি আরো কিছুদিন পর। ভিউয়ার্স, আমি আবারও ফিরে এলাম কিছুদিন পর। তো দেখুন ভিউয়ার্স, ঝিঙে গাছগুলোর মধ্যে কি পরিমাণ ঝিঙে ধরেছে। যখন ঝিঙেগুলো এতটুকু বড় হয়ে যাবে তখন কিন্তু আপনারা ঝিঙেগুলো তুলতে পারবেন। তবে একটা নির্দিষ্ট সময়ের ভিতরে কিন্তু ঝিঙেগুলো তুলতে হবে। যদি আপনারা নির্দিষ্ট সময়ের ভিতরে ঝিঙেগুলো না তুলবেন তাহলে কিন্তু ঝিঙেগুলো খাওয়া যাবে না। তাই অবশ্যই কিন্তু নির্দিষ্ট সময়ের ভিতরে ঝিঙেগুলো তুলতে হবে। আর দেখুন ভিউয়ার্স, এই গাছগুলো কতটা টাটকা এবং সতেজ দেখা যাচ্ছে। এই গাছগুলোর মধ্যে কিন্তু এখন পর্যন্ত তেমন কোনো রোগবালাইও আক্রমণ করেনি। তবে আপনারা যদি ঝিঙে চাষ করতে গিয়ে কোনো রকমের রোগবালাই আক্রমণ করে তাহলে রোগের ধরন অনুযায়ী কীটনাশক দিবেন। আর যদি বুঝতে না পারেন যে কি রোগে আক্রমণ করেছে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমি সাধ্যমতো চেষ্টা করব আপনাদের প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার জন্য।
আপনারা যদি ঠিকঠাক মতো পরিচর্যা করেন তাহলে কিন্তু নির্দিষ্ট সময়ের আগে ঝিঙের বাম্পার ফলন পাবেন। আমি আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি যে কিভাবে ঝিঙে চাষ করতে হয়। আমি আশা করি আপনারা যদি আমার মতো করে জৈব পদ্ধতিতে ঝিঙে চাষ করেন তাহলে কিন্তু আপনারা নির্দিষ্ট একটা সময়ের ভিতরে ঝিঙের ভালো ফলন পাবেন। তো ভিউয়ার্স, আপনারা যদি ঝিঙে চাষ সম্পর্কে কোনো মতামত জানার থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাকে জানাতে পারেন। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।